আসসালামু আলাইকুম। আমি আহসান উদ্দিন নোমান, একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার এবং গ্রাফিক ডিজাইনার। আপনারা এই ভিডিওটি দেখছেন আমার উঠে আসা গল্পের দ্বিতীয় পর্ব। ওই যে কথা যেখানে ছেড়েছিলাম যে আমার বাবা আমাকে অনেকগুলো বই কিনে দিয়েছিল, সেই বইগুলো থেকে আসলে অনেক কিছু শিখেছিলাম। আজও আমার ওই বইগুলো উল্টাতে হয় না, বইগুলো দেখলেই আরও অনেক কিছু পূর্বের স্মৃতি মনে পড়ে যায়। এই স্মৃতিগুলো থেকে আসলেই নিজেকে অনেক জায়গায় স্থির করে রাখি যে আমার বাবা কতটা মহান হয়ে আমাকে অনেক কিছু উপস্থাপন করেছিল আমার সামনে, যে আমার ছেলের স্বপ্ন যেন বাস্তবায়ন হয়। আর হয়তো আমার বাবার ওই প্রচেষ্টার কারণে আজকে আমার স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। এভাবে প্রতিটা সন্তানের দিকেই কিন্তু প্রতিটা বাবা মাই তাদের স্বপ্নকে লালন পালন করে আসছে। আমার স্বপ্নটাকে যেভাবে লালন পালন করছি, আমার মা বাবাও আমার স্বপ্নটাকে কিন্তু একইভাবে লালন পালন করে আসছে। তেমনইভাবে আপনাদের জায়গা থেকেও অনেক সময় মনে হবে যে আপনার বাবা আপনাকে সাপোর্ট দিচ্ছে না, আপনার মা আপনাকে সাপোর্ট দিচ্ছে না। এটা সম্পূর্ণ একটি আপনার ভুল ধারণা। হয়তোবা আপনি বুঝতে পারছেন না আপনার বাবা আপনাকে কিভাবে সাপোর্ট দিচ্ছে, অথবা আপনার ফ্যামিলি আপনাকে কিভাবে সাপোর্ট দিচ্ছে। একটি কথা না বললেই নয় যে প্রতিটা মানুষেরই দেয়াল কোনো এক সময় পিঠে এসে লেগে যায়, তেমনইভাবে আমারও কিন্তু লেগে গিয়েছিল। আপনি হয়তো এখন ভাবছেন আপনি অনেক হতাশায় আছেন। আমার মনে হয় আমার মতো হতাশা আপনি কখনো দেখেনই নাই। কিভাবে জানেন? আমি যখন এসএসসি পাশ করি, আমি কিন্তু মাদ্রাসার স্টুডেন্ট ছিলাম। আমি যখন দাখিল পাশ করি, এসএসসি সমমান দাখিল যখন পাশ করি, আনফর্চুনেটলি কোনো একটা প্রবলেমের কারণে আমার এসএসসির ফর্ম ফিল আপ করবো ও টাকাটা ছিল না। যখন ছিল না, তখন আমার বাবা কোনো এক ব্যক্তির কাছে বলেছিলেন যে আমার ছেলেটা এসএসসি পরীক্ষা দিবে, আমার ফর্ম ফিল আপ করাতে হবে, মাত্র 1200 টাকা লাগবে। কিন্তু তখন ওই ব্যক্তিটা বলেছিল যে আমি তোমাকে টাকা দিতে পারবো না। কি করবেন? পরীক্ষা তো দিতে হবে। আমার মা আবার তাকে বলল যে আমার ছেলেটা পরীক্ষা দিবে, তা ফর্ম ফিল আপ করতে দেওয়া হচ্ছে না, তা 1200 টাকা দিলে অনেক উপকার হতো, কিছুদিনের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি। তারপরেও সে টাকাটা দিল না। কেন জানেন? তখন আমরা একটা সমস্যায় ছিলাম। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিল কোনো একটি কারণে। তেমনইভাবে প্রতিটা মানুষেরই দেয়ালে পিঠ ঠেকে। যাই হোক, আমার কথাটা আমি উপস্থাপন করি। তারপরে আমি আমার মাদ্রাসায় একটি অ্যাপ্লিকেশন করলাম যে আমার অর্থনৈতিক সমস্যার কারণে আমার কিছু টাকা মওকুফ করা হোক। তারা আমার 200 টাকা মওকুফ করেছিলেন। তখন আমি 1000 টাকা কোনো না কোনোভাবে অ্যারেঞ্জ করে আমি পরীক্ষা দিতে সক্ষম হই এবং সেটাতে খুব ভালোভাবে উত্তীর্ণ হই। হওয়ার পরে কম্পিউটার শেখা, আবার শিখতে হবে। আমার অনেক ফ্রেন্ড চলে গেল ঢাকায়। কেউ বলছে যে গার্মেন্টসে জব করবে, কেউ বলছে চিটাগাং চলে যাবে, রড কোম্পানিতে কাজ করবে। কিন্তু আমার হাতটা তো অনেক নরম, আমার হাতটা তো কোনোদিন কাজ করেনি। এই জন্য আমার ওই দিকে আর যাওয়া হলো না। কিন্তু আমার একটি টার্গেট, কম্পিউটার আমাকে শিখতে হবে। 3 মাসের আমার একটি কোর্স করতেই হবে। তখন আবারও কোনো একটি জায়গায় কম্পিউটার কোর্স করার জন্য গেলাম। যাওয়ার পরে ওই সময়টাতে যার কাছে শিখতে গিয়েছি, যে প্রতিষ্ঠানের কাছে শিখতে গিয়েছি, ওখানে কোনো না কোনোভাবে একজন ট্রেনার ছিলেন, যে ট্রেনারটা কিছুদিন পরে চলে যায়। আর আমার ওই যে পূর্বের অভিজ্ঞতা ছিল, সে অভিজ্ঞতা থেকে আমার যখন এক্সপিরিয়েন্স খুব বেশি দেখেছে, তখন বলছে যে তোমার কোনো টাকা পয়সা লাগবে না, তুমি যদি আমাদেরকে কয়েকটা স্টুডেন্টকে এভাবে পড়াও তাহলে তোমার কোনো টাকা পয়সা লাগবে না। আমি তো মাটি থেকে আকাশ ছুঁয়ে ফেলেছিলাম। তখন 4-5টা কম্পিউটার আমি নাড়াচাড়া করতে পারছি, ফ্লপি ডিস্ক দিয়ে এখান থেকে ফাইল ট্রান্সফার করে ওখানে নিচ্ছি। আমি অনেক বড় ইঞ্জিনিয়ার হয়ে গিয়েছি। তখন রীতিমতো আমার মনে হয়েছিল আমি মনে হয় কম্পিউটার ইঞ্জিনিয়ার হয়ে গিয়েছি। আমার ওই জায়গাটা ওইরকমই ছিল তখন।
এভাবে 3 মাস যখন কমপ্লিট করলাম, তারা আমাকে একটা সার্টিফিকেট দিল 3 মাসের, যে আমি কম্পিউটার এই জিনিসগুলো শিখেছি। 3 মাসে বেসিক কোর্সগুলো যেগুলো শেখানো হয়। তখন ইন্টারনেট এক্সপ্লোরার দিয়ে ইন্টারনেট চালাতে হতো। তাও ইন্টারনেটের অবস্থা বলা যাবে না, ওটা বলা যাবেই না কি ইন্টারনেটের অবস্থা ছিল। তবে ইন্টারনেট ছিল, তখনও ইন্টারনেট ছিল 2003 সালে। আমি 2003-এ যখন এই কোর্সটা করি, তখন ইন্টারনেটের অবস্থা একেবারে কেবিপিএসে ছিল। যে প্রতিষ্ঠানে আমি কোর্সটা করেছিলাম, তারা বিটিসিএলের মাধ্যমে যে ইন্টারনেট মানে টেলিফোনের লাইনের মাধ্যমে যে ইন্টারনেট কানেক্টিভিটিটা, তারা ওইভাবে মেনটেন করতো আর কি, ওইভাবে চালাতাম। তো এইভাবে শেখার পরে আমার খুব ইচ্ছা হলো যে একটি কম্পিউটারের প্রয়োজন। তা আমার এক আঙ্কেল, মানে একজন দূরসম্পর্কীয় এক আঙ্কেল, তার কাছে আমার একটা উনি কি করেছিল, উনি একটা বিদেশি কোম্পানিতে জব করতো। ওনার কাছে 5-7টা মনিটর, এরকম বড় বড় ধাব্বা মনিটরগুলো, যেরকম সিআরটি মনিটরগুলো আছে, ও মনিটরগুলো আছে। তারপরে কিছু ভাঙ্গা পিসি আছে। তা আমি তার কাছে গেলাম, যাওয়ার পরে ঢাকায় আমি গেলাম, যাওয়ার পরে বললাম যে আমাকে একটা কম্পিউটার দেওয়া যায় না, আমি যদি একটু কাজ করতাম। তা বললো যে তুমি আসছো 2 দিন এখানে থেকে টুকটাক কম্পিউটার চালায় চলে যাও, আমার এই কম্পিউটারগুলো দেওয়া যাবে না। তা চলে আসলাম, কি করব, দিল না। তা অনেক টাকা পয়সা সংগ্রহ করে বিভিন্ন জায়গা থেকে আমি তখন আবার কি করতাম, টুকটাক কিছু কম্পিউটার কাজকাম পারতাম, যেরকম উইন্ডোজ দেওয়া, সফটওয়্যার ইনস্টলেশন করা, এক্সেট্রা এক্সেট্রা। র্যাম ট্যাম পরিষ্কার করে দিয়ে, কম্পিউটার যদি বন্ধ হয়ে যাচ্ছে র্যাম ট্যাম পরিষ্কার করে দিয়ে, এরকম কিছু। তখন আবার ডিজিটাল স্টুডিওর একটা খুব ভালো আবির্ভাব হচ্ছিল, যে ডিজিটাল স্টুডিও 2 মিনিটে 5 মিনিটে ছবি দেওয়া যায়। তো এইগুলোর মোটামুটি আমি ইঞ্জিনিয়ারিং করে বেড়াতাম, যে উইন্ডোজ দেওয়া, তারপরে আপনার কি বলে এটাকে, কম্পিউটার পরিষ্কার করে দেওয়া। তা অনেক সময় ওরা 200 টাকা দিত, 100 টাকা দিত, 300 টাকা দিত। এভাবে কিছু টাকা মানে আমি রীতিমতো জমায়ে ফেলছিলাম। কিছু দিনেই, কয়েক মাসে কিছু টাকা জমায়ে ফেলে আমি একটা কম্পিউটার কিনি। ঢাকা কম্পিউটার সিটি, যেটা আগারগাঁয়ে আছে, ওখানে যাই। তাও হচ্ছে না কম্পিউটার। আরেকজনের কাছে কিছু টাকা ধার করে, আমার এক মামা ছিল, মামার কাছ থেকে কিছু টাকা ধার করে, সবগুলো ধার করে পিসি কমপ্লিট করেছি। কিন্তু মনিটর তো নাই। পিসি আমার রেডি, বাট মনিটর তো নাই। তা মনিটর কোথায় যাব? আমার মামা বলল যে আমার কাছে একটা মনিটর পড়ে আছে, সে মনিটরটা কাজ করে না। তা আমি তো মোটামুটি খুশি হয়ে গেলাম, কাজ করে না, আমি এটা ঠিক করে নেব। তা আমি বললাম যে আমি ঠিক করে নেব। ঠিক আছে, ইটস ওকে, ফাইন। দিল আমাকে সেটা নিয়ে আসলাম। নিয়ে এসে এক মেকারকে দেখাইলাম, দেখানোর পরে সে কিবার ঠিকঠাক করে দিল। আমি মোটামুটি আপনার কম্পিউটারের লাইন লাগায় 4-5 মিনিট বসে থাকতে হয়, তার হুশ আসতে আর কি, মনিটরটার হুশ আসতে 4-5 মিনিট সময় লাগে, এরকম একটা সিচুয়েশন। তা হুশ আসার পরে মনিটরটা যখন একটু আলো আসে, এরকম করে একটা আলো আসে, আলো আসার পরে একটু হুশ আসে। হুশ আসার পরে যদি আপনি মনে করেন যে আপনি কোথাও গেলেন, আসে দেখবেন মনিটর আবার ঘুমায় গেছে এভাবে। আবার যখন এরকম করে একটা চট দেওয়া যায়, আবার মনিটর এভাবে ঝাঁপ দিয়ে ওঠে। আবার এক চটটা যদি মনে করেন যে এই থাপড়টা যদি ভালো করে যদি না পড়ে, তাহলে মনিটর আবার সাদা কালো হয়ে যায়। মানে মহা বিপদ আর কি একটা, আর কি। ওইটা তো মনিটর না, রীতিমতো বিপদ, ঠিক আছে। আর যদি মনে করেন রাতে বন্ধ করে শুইছেন, সকালবেলা যদি ওঠেন, ও মনিটর আর ওপেন হয় না, ওটাকে রোদে নিয়ে শুকাতে হয় আগে, মানে ও ড্যাম হয়ে যায়, এরকম একটা সিচুয়েশন। এভাবে মোটামুটি আমার 2 মাস কি 3 মাস চলে গেল। তা তখন ওডেক্স ছিল, ওডেক্স নামে একটা, যেটা বর্তমানে ওডেক্স এবং ইলান্স একখানে হয়ে আপওয়ার্ক হয়েছে, তখন ওডেক্স ছিল। তারপরে আরেকজনের মাধ্যমে কিছু কাজ আমাকে দিত, ঠিক আছে। আমি তার নামটা প্রকাশ করব না, সে আমাকে মানে কিছু কাজ দিত, আমি টুকটাক কাজ করে দিতাম। কীরকম কাজ করে দিতাম? হ্যাঁ, ক্লিপিং পাথ, ব্যাকগ্রাউন্ড রিমুভ, টুকটাক কিছু কাজ করে দিতাম, সে আমাকে কিছু টাকা পয়সা দিত। এভাবে আমি যখন কাজ কমপ্লিট করি, আমার একটা প্রোফাইল খুলে নিয়ে আসি। তখন আপনার প্রথম জব যখন আমি পাই, আমি বিট করি, যখন আমি একটা প্রোফাইল খুলি, একজনের পরামর্শে সুন্দর করে আমি একটা প্রোফাইল খুলতে সক্ষম হই। একটা জিমেল দিয়ে একটা প্রোফাইল সুন্দর করে খুলি, খোলার পরে আমি বিট করি। বিট করার পরে তৃতীয় কি চতুর্থ নাম্বার বিটে, আমার এই মুহূর্তে এক্স্যাক্টলি মনে নাই, আমি বিট করার পরে $2 কি $3, আমার এটাও মনে নেই, মেবি $2 একটা জব পাই। জব পাওয়ার পরে রাত 2টার দিকে হয়তো আমি জবটা পেয়েছিলাম।
ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেওয়া, চুল টুল অনেক কিছু ছিল। তখন তো আমি আর এত কিছু ভালো জানি না, কোনো রকম রিমুভ করে দিছি। দেওয়ার পরে সে আমাকে 5 স্টার ফিডব্যাক দিছে। এটার আগে আরেকটু গল্প আছে, সেটা হচ্ছে যে যখন জবটা পেয়েছিলাম তখন রাত 2টার সময় আমি একটা চিৎকার দিয়ে উঠছিলাম। চিৎকার দিয়ে উঠে আমি যে মেসে থাকি, তখন আমি মেসে থাকি, মেসে একটা দৌড় দিয়েছিলাম। পুরো ম্যাচটাতে একটা দৌড় দিয়েছিলাম, চিৎকার দিয়ে জোর দিয়েছিলাম যে আমি 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 পারছি, আমি আমি পারফেক্ট, আমি 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 সফল, এই টাইপের একটা চিৎকার দিয়েছিলাম যে আমি পারছি, ইয়া বলে একটা চিৎকার দিয়েছিলাম এরকম। আজও আমার ওই ম্যাচমেট যদি দেখা হয়, তারা বলে যে নোমান, তুমি যে ওই যে চিৎকারটা দিয়েছিলে, যে দৌড়টা দিয়েছিলে, সেটির কথা কি তোমার মনে আছে? তা আমি তাদেরকে মাথাটা অন্ততপক্ষে এইভাবে নাড়া দিয়ে বলি যে আমার আজও মনে আছে ওই চিৎকারের কথা। ওরা আমাকে এখনও বলে, অনেক সময় খ্যাপায়ও, যে তুমি কি চিৎকার দিয়েছিলে রে বাবা, অন্যরকম একটা অবস্থা। এইভাবে যখন আমি প্রথম কাজটা যখন 5 স্টার ফিডব্যাক পাই, তখন আমি ইংলিশ ভালো পারি না। আমি কোনো রকম মনে করেন যে আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন তোমার নাম কি, আমি এটাও ইংলিশ বলতে থতপত খেয়ে যাই। আপনাকে তো জিজ্ঞাসা করবো অনেক দূরের কথা, ঠিক আছে? আমাকে যদি জিজ্ঞাসা করেন তোমার নাম কি ইংলিশে, এরকম করতে করতে এরকম একটা সিচুয়েশন। তবে আমাকে আরেকজন সাপোর্ট দিত, ঠিক আছে? সে অনেক সাপোর্ট দিত। সে ঘুমায় যেত, আমি তাকে ডেকে নিয়ে আসতাম, সে আমাকে সাপোর্ট দিত। ওই জায়গা থেকে আমি প্রথম জব কমপ্লিট করি। প্রথম জব কমপ্লিট করার যে অনুভূতি, প্রথম জব কমপ্লিট করার যে মানে আত্মতৃপ্তি, শান্তি, এটা যারা প্রথম জব কমপ্লিট করেন অথবা প্রথম জব পান, তারা ছাড়া পৃথিবীতে আর কেউ বুঝবে না। যেমন একটি মা তার একটি সন্তান যখন জন্ম দেয়, এত ব্যথা, এত কষ্ট সহ্য করার পর যখন সন্তানের মুখ দেখে, তখন পৃথিবীতে তার মতো সুখী আর থাকে না কেউ। এমনইভাবে একজন ফ্রিল্যান্সার অথবা যে যেটা চাওয়া পাওয়ার জন্য অপেক্ষা করে, সেটা যদি অনেক কষ্টের পরে, সাধনার পরে যখন পেয়ে যায়, তখন কিন্তু ওটার মতো শান্তি আর কোনোটাই হয় না। আমারই তেমনইভাবে ওই $2 শান্তি, ওই $2 যে মানে কি বলবো আত্মতৃপ্তি, এটা আমি $2,00,000 ইনকাম করলেও আমি ওই আত্মতৃপ্তি পাই না, যেটা আমি $2 ইনকাম করে আত্মতৃপ্তি পেয়েছিলাম। আপনাদেরকে পরবর্তী এপিসোডের জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে আমার এই ভিডিওটি এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।